আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। তো আমরা ওয়ালাইকুম আসসালাম। আজকের এই আজকে আমরা এই ক্লাসে হচ্ছে আমাদের সাথে একজন অ্যামেজিং ইন্সট্রাক্টরকে পেয়ে যাচ্ছি এবং আমাদের আজকের টপিক কি বলতে পারবেন কেউ? আমাদের আজকের টপিক হচ্ছে ডাটা সায়েন্স এবং আমাদের সাথে আমাদের ইন্সট্রাক্টর হিসেবে আছেন আবু সাইদ শেখ ভাইয়া। উনি হচ্ছেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো উনি ওনার এই দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে আমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করবেন। সো আমরা আশা করছি অনেক কিছু শিখতে পারবো। সো আমরা হচ্ছে কোনো দেরি করতে চাচ্ছি না আর ভাইয়া, ওভার টু ইউ। আমরা ক্লাসটা শুরু করতে পারি এবং কো-হোস্ট করে দেওয়া আছে আপনাকে ভাইয়া। আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করতে পারবেন। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পড়াশোনা শুরু করার আগে বেসিক্যালি আমার ইনফরমেশন আপনাদের সাথে হচ্ছে যা শেয়ার করছি সেটা হচ্ছে আমি হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ থেকে। এটা হচ্ছে লন্ডনের একটা ইউনিভার্সিটি। আমাদের আমার সাবজেক্ট ছিল হচ্ছে আইটি। সরি, এমডি আসাদ। আমাদের আল আসাদ। সবার মাইকগুলো একটু আমরা অফ রাখি। হ্যাঁ, আমরা ক্লাস চলাকালীন সময়ে সবার মাইকগুলো একটু অফ রাখি। ওকে, থ্যাংক ইউ। জি, আচ্ছা, যেটা আমি আমার যে ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ থেকে। এটা লন্ডনের একটা ইউনিভার্সিটি। তো এরপরে হচ্ছে আমার প্রোগ্রামিং জার্নি যেটা এটা শুরু হয়। আমি বেশ কয়েকটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে হচ্ছে কর্মরত ছিলাম। এখনো আমি একটা সফটওয়্যার কোম্পানির সাথে হচ্ছে এঙ্গেজ আছি। তো বেসিক্যালি ওইখানে আমি অ্যাজ এ টিম লিড হিসেবে আছি। ওকে, সো এটি হচ্ছে আমার সম্বন্ধে আর কি শেয়ার করলাম। তো বেসিক্যালি সবাই আশা করি আমার কথা শুনতেছেন, রাইট? জি। আচ্ছা, তো আমি আপনাদের সাথে কিছু স্লাইড শেয়ার করতেছি। আমার স্ক্রিনটা কি আসছে, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, সো বেসিক্যালি আজকে আমাদের টপিক হচ্ছে ডাটা সায়েন্স নিয়ে। তো ডাটা সায়েন্স নিয়ে যদি আমরা কথা বলতে চাই সেক্ষেত্রে আমাদের মেইন দুইটা টপিক চলে আসে। সেটা হচ্ছে ডাটা অ্যানালাইটিক্স এবং ডাটা সায়েন্স। এই এই দুইটা জিনিস আমাদের চলে আসে। তো বেসিক পড়াশোনার আগে আমি জাস্ট একটু জানতে চাই যে আপনারা কেউ ডাটা সম্বন্ধে কিছু জানেন কিনা, মানে ডাটা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? কেউ কি একটু শেয়ার করতে পারবেন, বা কারো কোনো আইডিয়া আছে কিনা? ইনফরমেশন ডাটা মানে তথ্য। তথ্য স্যার, তথ্য ডাটা মানে তথ্য, কোনো কিছু তথ্য। আচ্ছা, ডাটাকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে তথ্য, বা ইনফরমেশনকেও যদি ট্রান্সলেট করি সেক্ষেত্রে পাই তথ্য। বা অ্যাকচুয়ালি কি এক্সাম্পল সহ বলতে পারবেন যে আসলে এইটা হচ্ছে ডাটা, এরকম কিছু একটু এক্সপ্লেইন করতে পারলে বেটার, যদি বুঝে থাকেন আর কি। আচ্ছা, কোনো অসুবিধা নাই। তো ডাটা হচ্ছে যেমন বেসিক্যালি স্যার, আমাদের, জি প্লিজ। স্যার মানে তথ্য বলতে যেমন একজন ব্যক্তির যেমন কিছু নাম, ঠিকানা বা স্থান, তার পরিচয়, তার আইডেন্টি, এরকম এটাই একটা তথ্য হিসেবে মানে ইয়ে করা যায়। জি, অনেক হাসান লিখছে যেমন আমার নাম, আমার ঠিকানা, রাইট। হ্যাঁ, ডাটা আসলে বেসিক্যালি আমাদের ইনফরমেশন হতে পারে, বা কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা বিষয় হতে পারে, ওইগুলার ইনফরমেশন হতে পারে। আমাদের অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে আমাদের চারপাশে যা আছে সবই ডাটা। ঠিক আছে, ওইখান থেকে আমরা হচ্ছে এটা
বেসিক্যালি বলতে গেলে আমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেজ, এই সবগুলাকেই আমরা আসলে ডাটা হিসেবে বলতে পারি। একদম কমন এক্সাম্পল যেটা আর কি। ঠিক আছে? তো ডাটা অ্যানালাইটিক্স এবং ডাটা সায়েন্সের বিষয়ে যদি আমরা আসি, অ্যানালাইটিক্স এবং সায়েন্স এই দুইটা টার্মস তো আপনারা সবাই জানেন, রাইট? তো অ্যানালাইটিক্সটা হচ্ছে কি, অ্যানালাইটিক্সটা অনেকটা অ্যানালাইসিসের মতো। আমরা কোনো কিছু নিয়ে হচ্ছে গবেষণা করতেছি, এরকম কোনো কিছু নিয়ে। তো ডাটা অ্যানালাইটিক্স হচ্ছে বিষয়টা অনেকটা ওইরকমই, যে ডাটা নিয়ে হচ্ছে আমাদের গবেষণা। আর ডাটা সায়েন্স হচ্ছে, সায়েন্স বেসিক্যালি আমরা কোনো একটা কিছু আবিষ্কারের ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক সময় সায়েন্স টার্মসটা ইউজ করি। তো ডাটা সায়েন্স হচ্ছে আমরা নতুন কিছু উদ্ভাবনের ক্ষেত্রে আমরা হচ্ছে ডাটা সায়েন্সটা হচ্ছে ইউজ করি। ঠিক আছে? তো আমরা যদি একদম বইয়ের ভাষায় আসি, সেক্ষেত্রে যদি আপনারা দেখেন, খেয়াল করলে আমাদের স্লাইডে, ডাটা অ্যানালাইটিক্স হলো ডাটার মাধ্যমে তথ্য বের করা এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। বুঝতে পারছেন? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। জি, শোনা যাচ্ছে। জি, প্লিজ একটু রেসপন্স করবেন, সেক্ষেত্রে দেখা যাবে মানে ইন্টারেস্টটা আর একটু বাড়ে। ঠিক আছে? আচ্ছা, অবশ্যই। জি। সো ডাটা অ্যানালাইটিক্স যেটা বলতেছিলাম, ডাটা অ্যানালাইটিক্স হলো ডাটার মাধ্যমে তথ্য বের করা এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। এটি সাধারণত ডাটা সংগ্রহ, বিশ্লেষণ এবং ফলাফল প্রকাশের উপর ফোকাস করে। তো অ্যাকচুয়ালি আমাদের যে ডাটা অ্যানালাইটিক্স যে জিনিসটা আমরা বলতেছি, এইটা আসলে আমরা কখন করি বা কেন করি, কিভাবে করতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলা নিয়েই হচ্ছে আজকের আলোচনা। কেন আমরা এই জিনিসগুলা নিয়ে কাজ করব? ডাটা অ্যানালাইটিক্স বা ডাটা সায়েন্স নিয়ে কেন আসলে আমরা কাজ করব? এই জিনিসগুলা হচ্ছে আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য। আমরা যাতে বুঝতে পারি কেন আমরা এটা নিয়ে কাজ করব বা কিভাবে কাজ করব, কোন কোন উপায়ে হচ্ছে আমরা এই ডাটা নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে? তো ডাটা অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন ওয়েতে হচ্ছে এটা নিয়ে কাজ করতে পারি। কিছু কিছু টুলস ইউজ করতে পারি, প্রযুক্তি ইউজ করতে পারি, বা পরিসংখ্যান, গাণিতিক কিছু পরিসংখ্যান করে হচ্ছে আমরা ডাটা অ্যানালাইটিক্স যেটা এটা করতে পারি। সো এইটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আমরা ব্যবসার ক্ষেত্রে বলেন বা ভবিষ্যৎ কিছু কৌশল নির্ধারণ করার ক্ষেত্রে বলেন, এইগুলোর ক্ষেত্রে আমরা যাতে আরো বেটার কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি, এর কারণেই হচ্ছে আমরা ডাটা অ্যানালাইসিস করি বা অ্যানালাইটিক্স ইউজ করি। যেমন উদাহরণস্বরূপ ধরেন, এখানে দিছে হচ্ছে বিক্রির প্রবণতা বিশ্লেষণ করা এবং গ্রাহকের আচরণ বোঝা। সো বিক্রির প্রবণতা বলতে কি বুঝেন? বিক্রি যেহেতু আসছে, সো এখানে একটা বেচার মানে কোনো কিছু সেলের একটা ব্যাপার চলে আসে। ঠিক আছে? আর গ্রাহকের আচরণ হচ্ছে, মানে গ্রাহক বলতে আমরা বুঝি অ্যাক্টর। অ্যাক্টর লাইক হচ্ছে আমরা নিজেরাই, অনেক সময় দেখা যায় আমরাই গ্রাহক, মানে আমরাই ক্রেতা, অনেক সময় আমরাই বিক্রেতা। আলটিমেটলি যে হচ্ছে সেল করে উনি হচ্ছে বিক্রেতা, আর যে কিনে উনি হচ্ছে ক্রেতা। ঠিক আছে? তো এখানে গ্রাহক দিয়ে আসলে এই ক্রেতাকেই বোঝানো হয়েছে। ঠিক আছে? তো এই যে বিক্রির প্রবণতা বা গ্রাহকের আচরণ বোঝার জন্যই হচ্ছে আমরা ডাটা অ্যানালাইসিস করি। লাইক যদি আমি একটা এক্সাম্পল দেই, ধরেন যেহেতু সেলের বিষয়টা আসছে, আমরা যখন কোনো সুপার শপে যাই বা ধরেন অনেক সময় দেখা যায় আমরা ই কমার্স থেকে কিনি, ই কমার্স বা সুপার শপ এইগুলো তো অনেকেই যান, আই থিঙ্ক, রাইট? জি। হ্যাঁ। এছাড়াও সবচেয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে আমরা মোটামুটি এখন সবাই 100%ই আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, মানে আমাদের রেগুলার যাতায়াত হয়। ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়ায় আপনাদের অন্য একটা এক্সাম্পল হতে পারে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা দেখা যায় অনেক সময় সুপার শপে যাই, ওইখান থেকে আমরা অনেক কিছু কিনি। আর তাছাড়া হচ্ছে ই কমার্সে গিয়ে ওইখান থেকেও আমরা মাঝে মধ্যে অনেক অর্ডার করে থাকি অনলাইনে। ঠিক আছে? তো আমাদের যে ডাটাগুলা, আমরা যে প্রোডাক্ট গুলা কিনলাম বা আমরা যে আমাদের ইনফরমেশন গুলা বিক্রেতার সাথে যে শেয়ার করলাম, আমাদের এই ডাটার উপর বেস করে
উনি হচ্ছে ওনার বিজনেসের ধরন হচ্ছে পরিবর্তন করতে পারে। ওনার এই মাসে কি পরিমাণ সেল হইলো, ওনার নেক্সট মান্থ তার টার্গেট কি হতে পারে, ঠিক আছে, এই জিনিসগুলোর ক্ষেত্রে যাতে উনি ডিসিশন নিতে পারে, এই জন্যই হচ্ছে মেইনলি ডাটা অ্যানালাইটিক্স। ঠিক আছে, সো ডাটা অ্যানালাইটিক্স এর কিছু প্রকারভেদ আছে: ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, ডায়াগনস্টিক অ্যানালাইসিস, প্রিডিক্টিভ অ্যানালাইসিস এবং প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস। ঠিক আছে, এটা অনেকটা হচ্ছে মেডিকেল টার্মস এর মতো, যদি আপনারা একটু খেয়াল করেন। ঠিক আছে, মেডিকেলে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা প্রথমে কি করি, ধরেন ডাক্তারের কাছে যদি যাই সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে যে আমাদের পাস্ট হিস্টোরি যেটা বলে আমরা ওইটা শেয়ার করি, যে আমার এই সমস্যা আমি বিগত এতদিন ধরে শেয়ার করতেছি, মানে সমস্যা ফেস করতেছি। ঠিক আছে, এটা কিন্তু আমরা প্রথমে ডাক্তারকে বলি। ডাক্তার কি করে, এই অনুযায়ী হচ্ছে যদি আমাদের মনে হয় যে না কিছু টেস্ট করা দরকার, উনি কিন্তু আমাদের কিছু টেস্ট দেয়, যেটা হচ্ছে আমরা ডায়াগনস্টিক করি আর কি আমাদের নিজেদের। আচ্ছা, তো এই যে যে উনি ডায়াগনস্টিক করলো, করার পরে হচ্ছে উনি কিছু একটা অনুমান করতে পারে যে আসলে সমস্যা এইটা, এই সমস্যার ফলে এই জিনিসটা হতে পারে। ঠিক আছে, তো এর উপর বেস করে উনি হচ্ছে আমাদের কিছু প্রেসক্রিপশন দেয়, মানে মানে ঔষধ প্রেসক্রাইব করে। ঠিক আছে, তো এখন যদি বিষয়টা আমরা প্রথম থেকে আসি ডাটার ক্ষেত্রে, ডাটা আমরা কি করি, প্রিভিয়াস কিছু ডাটা আমাদের কাছে আছে, আমরা ওই ডাটা হচ্ছে বিশ্লেষণ করি। এই যে বিশ্লেষণটা করি এইটাই হচ্ছে ডিসক্রিপটিভ অ্যানালাইসিস। ঠিক আছে, এখন যে ডাটাগুলো আমাদের কাছে আছে ওই ডাটা আসলে কেন আসছে, কিভাবে আসছে, কেন এই ডাটাগুলো থেকে মানে আমি নেক্সট কি করতে পারি, এই জিনিসগুলা হচ্ছে বের করার ওইটাই হচ্ছে ডায়াগনস্টিক। ঠিক আছে, এরপরে এই যে আমি যে ডায়াগনোসিস করলাম আমার ডাটার উপরে, এর ফলে আমি একটা তো ভবিষ্যৎ পরিকল্পনাও করতে পারি। যেমন আমি কিছুক্ষণ আগে শেয়ার করলাম যে আমার একজন বিক্রেতা তার সেলের উপর বেস করে হচ্ছে তার ভবিষ্যৎ কি করা উচিত, এটা কিন্তু উনি চাইলে নির্ধারণ করতে পারে বা অনুমান করতে পারে। এই জিনিসটাই হচ্ছে আপনার প্রিডিক্টিভ, মানে প্রিডিক্ট করা। প্রিডিক্ট বলতে তো সবাই বুঝি যে একটা কোনো কিছু অনুমান করা, যে আগামীকাল হয়তো বৃষ্টি হইতে পারে। ঠিক আছে, বা আগামী পরশুদিন বৃষ্টি হইতে পারে, আবহাওয়ার যে ব্যাপারটা। ঠিক আছে, এখানে কিন্তু এটা চলে আসে। আপনি যদি আপনার মানে নর্মালি আমরা কি দেখি, আবহাওয়া থেকে আমাদের মাঝে মধ্যে জানায় যে আগামীকাল বৃষ্টি হতে পারে বা আগামী 7 দিন বৃষ্টি হতে পারে। এই জিনিসটা আসলে কিসের উপর বেস করে দেয়, এইটা কিন্তু আলটিমেটলি আমাদের চারপাশে যে ডাটা আছে এইগুলার আপনার বিশ্লেষণ করে দেন হচ্ছে আমাদের কিন্তু রেজাল্টটা দেয়, যে একটা ভবিষ্যৎবাণী বা একটা ভবিষ্যৎ অনুমান করলো যে এইটা হতে পারে। কারণ আমি দেখলাম যে আমার লাস্ট কিছুদিন এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই অনুযায়ী আমি একটা প্রেডিক্ট করতেই পারি যে সামনে কিছু প্যারামিটার দিয়ে আমরা চাইলে মানে প্রেডিক্ট করতেই পারি যে হয়তো আগামীকাল বৃষ্টি হতে পারে। ঠিক আছে, আর প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস যেটা, সেটা হচ্ছে এর ফলে আমাদের কি করা উচিত, আমাদের যে সামনে এই ঘটনা ঘটতে পারে বা আমাদের এতগুলো ডাটা আছে, তো আমরা নেক্সট আমরা কোন স্টেপ নেওয়া উচিত আমাদের, এইটাই হচ্ছে প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস। ওকে, সো এর পরে যেগুলো আছে আমরা যে ডাটাগুলা, আমরা যে এত কিছু করলাম ডাটাগুলা, এই ডাটা অ্যানালাইটিক্স এর ধাপ, আবার কিছু ধাপ আছে। ঠিক আছে, আপনি যে ডাটা অ্যানালাইসিস করবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে কিছু স্টেপ ফলো করতে হয়। ঠিক আছে, আমার কথা কি বুঝতেছেন সবাই? জি, বোঝা যায়। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে কোনো জায়গায় অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, আর কারো যদি মনে হয় যে না আমি এই জিনিসটা শেয়ার করতে চাই, শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো যেটা বলতেছিলাম, ডাটা অ্যানালাইটিক্স এর কিছু ধাপ আছে। যে আমরা যদি ডাটা নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম দরকার কি, আমাদের অ্যাকচুয়ালি ডাটা দরকার। আমরা যদি ডাটা অ্যানালাইটিক্স করতে চাই বা ডাটা অ্যানালাইসিস করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট দরকার হচ্ছে ডাটা। ঠিক আছে, ডাটা সংগ্রহ করা। তো প্রথমে স্টেপটাই হচ্ছে এটা যে আমাদের ডাটা সংগ্রহ করতে হবে। এটা যে কোনো থ্রুতে হতে পারে, ডাটা সংগ্রহ করতে পারে আমরা চাইলে ধরেন কোনো একটা সুপার শপের 1 বছরের সেলস রেকর্ড নিতে পারি, এটা একটা ডাটা। ঠিক আছে, আরো বিভিন্ন ধরেন আপনার কল রেকর্ড, এটা একটা ডাটা, আপনার প্রিভিয়াস কল রেকর্ড, এটা একটা ডাটা।
তারপরে হচ্ছে আপনি প্রতিদিন ক্লাসে যাচ্ছেন, এইটাও কিন্তু একটা ডাটা। আপনার কোথাও কিন্তু এটা সামারাইজ করা থাকে বা রেকর্ড করা থাকে যে আপনি কোন দিন অফিসে সরি ক্লাসে আসছেন, বা অফিসের কথাই বলি, যদি অফিসে আসছেন, কোন দিন আসেন নাই। তো এই জিনিসগুলাই হচ্ছে ডাটা। এইগুলা আমাদের কাছে যদি আমাদের হচ্ছে সংগ্রহ করতে হবে যদি আমরা ডাটা অ্যানালাইটিক্স নিয়ে কাজ করতে চাই। এরপরে আমাদের স্টেপ হচ্ছে আমরা যে ডাটাগুলো সংগ্রহ করলাম এই ডাটাগুলোকে আমাদের যাচাই করতে হবে। ঠিক আছে? আমরা যে ধরেন অনেক ডাটা আমরা কালেক্ট করার পরে তো আমাদের আর সব ডাটার আসলে প্রয়োজন হয় না। হ্যাঁ, তো আমাদের হচ্ছে এইটাই যাচাই করতে হবে যে এইখান থেকে আমাদের কোন ডাটাগুলো দরকার বা কোন ডাটাগুলো দরকার না। এটা আমাদের তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ডাটা দরকার আর কোন ডাটা দরকার না, যখন আমরা আমাদের অ্যাকচুয়াল গোল বুঝতে পারবো যে আমি যে ডাটা নিয়ে কাজ করতে চাই, আমি আসলে যে রেজাল্টটা চাই, এই রেজাল্টের ক্ষেত্রে আমার কোন ডাটাটা দরকার কোন ডাটাটা দরকার না, এইটা হচ্ছে আমাদের যাচাই করতে হয়। আচ্ছা, এর পরের স্টেপ হচ্ছে তথ্য বিশ্লেষণ। আমাদের কাছে যে ডাটাগুলো আমরা যাচাই করলাম ওইখান থেকে আমাদের আরো ফিল্টার করতে হবে। ঠিক আছে? আমাদের কোন ডাটাগুলো অর্থপূর্ণ ফলাফল বের করা যাবে কোন ডাটা থেকে। ঠিক আছে? যে ডাটাগুলো থেকে আমাদের আমাদের হচ্ছে এইটা আমরা ওই ডাটা বিশ্লেষণ করে হচ্ছে আমরা এটা বের করব। এরপরে হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে ডাটা মানে ফলাফল উপস্থাপন বা ডাটা ভিজুয়ালাইজেশন। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে বেসিক্যালি আপনি ডাটাটা কিভাবে প্রেজেন্ট করবেন। ঠিক আছে? আপনি যে এত সময় আমরা যে ডাটা সংগ্রহ করলাম, ডাটা যাচাই করলাম, ডাটা বিশ্লেষণ করলাম, তো এইটা তো আমার কোনো একটা থ্রুতে প্রেজেন্ট করতে হবে বা শো করতে হবে বা দেখাইতে হবে। তো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ। তো আমরা বিভিন্ন ওয়েতে হচ্ছে ডাটাগুলো দেখাইতে পারি। যদি আপনি চিন্তা করেন, আমরা গ্রাফের থ্রুতে দেখাতে পারি, অনেক সময় চার্টের থ্রুতে দেখাতে পারি। সাপোজ ধরেন আমরা যদি সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করি, ধরেন আমি আমার কিছু ইমোশন বা আমার কিছু লেখা বা আমার কিছু চিন্তা ভাবনা, আমার কিছু মেমোরিজ আমি হচ্ছে শেয়ার করলাম সোশ্যাল মিডিয়ায়। তো এইটা হচ্ছে আপনার কাছে যখন প্রেজেন্ট হবে, আপনি কিন্তু দেখতে পারবেন আমি কি লিখছি, আমার কোন ছবিটা দিছি। ঠিক আছে? তো এই যে যে প্রেজেন্টের ব্যাপারটা, ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার ডাটা উপস্থাপন বা আপনার ডাটাটা আপনাদের সাথে শেয়ার করা। ঠিক আছে? এইটা একটা ওয়ে হইতে পারে। ঠিক আছে? আপনি কোন ওয়েতে হচ্ছে ডাটাটা শেয়ার করবেন। লাইক আমি যে এখন আপনাদের সাথে যে স্লাইড বা প্রেজেন্টেশনটা শেয়ার করছি, এইটাও কিন্তু একটা ডাটা আমি আপনাদের সাথে উপস্থাপন করতেছি। কোন থ্রুতে? এটা ধরেন আমি কি করছি, আমার আজকে ক্লাস ছিল, আমি হচ্ছে বের করছি আমাদের টপিক কি। আমি কি করছি, আমার ডাটাটা আমি আগে সংগ্রহ করছি যে আমার এই টপিক নিয়ে হচ্ছে কাজ করতে হবে। তো এইখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো, এটা কিন্তু আমি প্রথমে যাচাই করছি। সবাই কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, তো যাচাই করার পরে আমি আরো ফিল্টার করলাম যে সবচেয়ে বেশি কোন টপিক নিয়ে কথা বলা যায়। এটা হচ্ছে কি করছি, আমি তথ্য বিশ্লেষণ করছি। এরপরে আমি একটা প্রেজেন্টেশন রেডি করছি যে যার থ্রুতে হচ্ছে আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। তো আলটিমেটলি এই স্টেপটাই 4 নাম্বার স্টেপ, এইটাই আমি আপনাদের সাথে প্রেজেন্ট করতেছি এখন আমার ডাটাগুলো। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ডাটা সায়েন্স। তো এত সময় আমরা তো ডাটা অ্যানালাইসিস বা ডাটা অ্যানালাইটিক্স নিয়ে কথা বললাম। এখন হচ্ছে আমাদের ডাটা সায়েন্স। আচ্ছা, ডাটা সায়েন্স হচ্ছে কি আপনার ডাটা অ্যানালাইসিস এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে? এত সময় তো আমরা আসলে কোন স্টেপ নিতে পারি, কি ধরনের স্টেপ নিতে পারি, এইগুলো আসলে জানার ট্রাই করলাম ডাটা অ্যানালাইসিস এর থ্রুতে। ঠিক আছে? প্রিভিয়াস কিছু কিছু ডাটার উপর বেস করে হচ্ছে আমরা একটা আহ কি বলে যে কোনো একটা ধারণা হয়তো করতে পারি যে আমাদের হয়তো এটা করা উচিত। ঠিক আছে? তো ডাটা সায়েন্সের বিষয়টা যখন আসে তখন হচ্ছে আমাদের আরো অ্যাডভান্স লেভেল চলে আসে। এখানে শুধু আপনার ডাটা সংগ্রহ করা না, আপনি যে ডাটাগুলো সংগ্রহ করলেন ওই সংগ্রহ বা ওই যে একটা ধারণা করলেন, ওই ধারণার উপর বেস করে আপনার আরো কি কি স্টেপ নেওয়া যাইতে পারে, মানে অটোমেশন টাইপ কিছু একটা করা যেতে পারে, এই ধরনের কাজ করার ক্ষেত্রে হচ্ছে আমরা ডাটা সায়েন্স ইউজ করি। ঠিক আছে? তো ডাটা সায়েন্স যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে বিভিন্ন উপায় আছে, যেমন পরিসংখ্যান আছে, গাণিতিক ম্যাথমেটিক্যাল কিছু টার্মস আছে বা কিছু অ্যালগরিদম আছে। ঠিক আছে? প্রোগ্রামিং এর ওয়ে আছে, মেশিন লার্নিং এর যে ব্যাপারটা আছে, এই থ্রুতে হচ্ছে আমরা
ডাটা সায়েন্সের যে ব্যাপারটা আমরা এটা হচ্ছে করতে পারি। সো ডাটা সায়েন্স আমরা আসলে কেন ইউজ করব? এইটা আসলে অনেক বড় একটা কোশ্চেন, যে ডাটা সায়েন্স আসলে কি করে, কিভাবে বা কি উদ্দেশ্যে আমরা করতে পারি। ঠিক আছে? সো এত সময় কিন্তু আমরা পড়তেছিলাম যে অনেক ডাটা নিয়ে কাজ করার যে ব্যাপারটা। সো ডাটা কিন্তু যখন আমরা রেকর্ড রাখি তখন কিন্তু এটার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, রাইট? সো প্যাটার্নের কথা যদি বলি, ধরেন আপনার কাছে 100 স্টুডেন্টের রেকর্ড আছে। হুম, তো রেকর্ড গুলো আমরা কিভাবে রাখতেছি? প্রথমে থাকবে স্টুডেন্টের রোল নাম্বার, কোন ক্লাসে পড়ে, তারপরে নাম, তারপরে ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস, তারপরে এরকম অনেক ধরনের ইনফরমেশন থাকতে পারে। লাইক আমরা এই যে প্যাটার্ন দেখতেছি, এই প্যাটার্ন দেখে আমরা যাতে বুঝতে পারি আসলে এইটা আসলে কিসের ডাটা বা কি ধরনের ডাটা, এখান থেকে ভবিষ্যতে আমরা কি কি করতে পারি, বা এই ডাটা দিয়ে আমরা ভবিষ্যতে আরো কত বেটার হইতে বা আরো কি কি নিয়ে কাজ করতে পারি। এই যে ডাটা নিয়ে, আরো বিগ ডাটা নিয়ে কাজ করার যে ব্যাপারটা, এইটাই হচ্ছে বেসিক্যালি ডাটা সায়েন্স। ঠিক আছে? সো আমরা যদি একটু স্লাইডের দিকে দেখি, ডাটা অ্যানালাইটিক্স মূলত ডাটার পূর্ববর্তী বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। যেটা বললাম যে ডাটা অ্যানালাইটিক্স হচ্ছে আমরা প্রিভিয়াস কিছু ডাটা নিয়ে যখন আমরা কাজ করি, বিশ্লেষণ করি বা ওই ডাটা নিয়ে কোনো কিছু করি, তখন ওইটাই অ্যাকচুয়ালি ডাটা অ্যানালাইটিক্স। আর ডাটা সরি আর ডাটা সায়েন্স যেটা, সেটা হচ্ছে আমরা যে ডাটাগুলো বের করলাম প্রিভিয়াস ডাটা থেকে, ওই ডাটার উপরে বেস করে আমরা হচ্ছে কিছু ভবিষ্যৎবাণী করতে পারি, বা প্রযুক্তিগত বা গঠনমূলক দক্ষতা ব্যবহার করে এই ডাটা দিয়ে আরো কত বেটার রেজাল্ট পেতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডাটা সায়েন্সটা ইউজ করতে পারি। ঠিক আছে? তো ডাটা সায়েন্স আর ডাটা অ্যানালাইটিক্স অনেকটা কাছাকাছি, ঠিক আছে, অনেকটা সিমিলার। তবে কিছু কিছু ক্ষেত্রে এদের কিছু ডিফারেন্ট থাকে। যেমন ধরেন ডাটা সায়েন্সের মূল উপাদানগুলো যদি দেখেন, এটার ক্ষেত্রেও কিন্তু ডাটা সংগ্রহ বা ডাটা কালেক্ট করা যে ব্যাপারটা আপনার ডাটা অ্যানালাইটিক্সেও আপনারা দেখবেন, ডাটা সংগ্রহের যে ব্যাপারটা। তো আমরা যখন ডাটা সায়েন্স নিয়ে কথা বলবো, তখন যদি আমরা ডাটা সংগ্রহ বা কালেক্টের ব্যাপারটা আসে, তখন আমরা কিছু কিছু জায়গা থেকে, ধরেন ওয়েব সার্ভার, ডাটাবেস, এপিআই, এর থ্রুতে হচ্ছে আমরা ডাটা কি করতে পারি, কালেক্ট করতে পারি। সো আপনারা আই থিংক সবাই পলিটেকনিকের স্টুডেন্ট, অনেকেই থাকবেন যারা হচ্ছে প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছেন, বা এই টপিকের সাথে অনেকেই আহ পরিচিত থাকার কথা। এমন কি আছেন কেউ ডাটাবেস, ওয়েব সার্ভার, এপিআই এগুলো সম্বন্ধে জানেন? হালকা পাতলা ধারণা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা আসলে ডাটা সায়েন্সের ক্ষেত্রে ডাটা এই থ্রুতে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করতে পারি। আচ্ছা, এর পরের স্টেপ বা উপাদান যেটা, সেটা হচ্ছে আমাদের ওই ডাটা ফিল্টার করা অ্যাকচুয়ালি, বা ডাটাটাকে হচ্ছে নরমালাইজ করা। নরমালাইজ করার ব্যাপারটা হচ্ছে, আপনার কাছে অনেকগুলো ডাটা আছে, এখন আপনি তো এটা যেভাবে খুশি ওইভাবে রাখলে হবে না। কারণ কি, আপনার ডাটাটা তো একটা ওয়েল অর্গানাইজ হতে হবে। সো এই ওয়েল অর্গানাইজ করার যে ওয়ে, এইটাই হচ্ছে নরমালাইজেশন। ঠিক আছে? তো এইটাই হচ্ছে, এই নরমালাইজেশনের মাধ্যমে আমরা হচ্ছে ডাটা প্রসেসিং করে থাকি। আচ্ছা, এরপরে হচ্ছে ডাটা বিশ্লেষণ। এখন ডাটা সায়েন্সের ক্ষেত্রে ডাটা বিশ্লেষণ বলতে হচ্ছে অনেক বড় বড় অ্যালগোরিদম ইউজ করতে হবে, মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করতে হবে। ঠিক আছে? অনেক পরিসংখ্যান মডেল এগুলো ইউজ করতে হবে, যার থ্রুতে হচ্ছে আমরা ডাটাটাকে আরো বেটার বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে? এখন বিশ্লেষণ করার পরে তো এরপরের স্টেপ আমাদের চলে আসে, যে আমরা যে বিশ্লেষণ করে যে ডাটাটা পেলাম, এটা তো আমাদের দেখার ব্যবস্থা করতে হবে বা ভিজুয়ালাইজেশন করতে হবে। ঠিক আছে? তো এটার ক্ষেত্রেও সেম, যে আমরা আসলে কোন থ্রুতে হচ্ছে ডাটাটা দেখাতে পারি, রাইট? গ্রাফ হতে পারে, চার্ট হতে পারে, আর ডকুমেন্ট টাইপ হতে পারে, কিছু টেক্সট আকারে হতে পারে, ইমেজ আকারে হতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আসলে আমরা কিভাবে ডাটাটা দেখাতে চাই। এটা হচ্ছে সিচুয়েশন ডিমান্ড। যখন আমার যেভাবে দরকার, আমি ডাটাটাকে ওইভাবে প্রেজেন্ট করাটাই হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন। ঠিক আছে? এটা হচ্ছে ডাটা সায়েন্সের একটা মূল উপাদান। আপনার কাছে ডাটা আছে, আপনি প্রসেসিং করে রাখলেন, বিশ্লেষণ করলেন, কিন্তু আপনি প্রেজেন্ট করতেছেন না,
তাহলে কিন্তু হইলো না। সো ডাটা ভিজুয়ালাইজেশন ডাটা সায়েন্সের একটা মূল উপাদান। ঠিক আছে, এখন ডাটা সায়েন্স আর ডাটা অ্যানালাইটিক্স এর ভিতরে যে পয়েন্টটা হচ্ছে একটু পার্থক্য, সেটাই হচ্ছে ইনসাইট জেনারেশন। ঠিক আছে, আপনার হচ্ছে এই যে বিশ্লেষণ করে আপনি যে ডাটাটা পাইলেন, এই ডাটার উপর বেস করে আপনার হচ্ছে একটা সিদ্ধান্তে যেতে হবে, বা একটা সিদ্ধান্ত গ্রহণ করার মতো একটা ক্যাপাসিটি তৈরি করাই হচ্ছে ইনসাইট জেনারেশন, যেটা হচ্ছে আমরা ডাটা সায়েন্সের থ্রুতে হচ্ছে করে থাকি। ঠিক আছে, ধরেন আমরা অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে আমরা দেখা যায় অনেক সময় কি করি, একই টাইপের রিলস বারবার আমাদের সামনে আসে। তো অ্যাকচুয়ালি যদি আমরা এক্সাম্পল দেই, এটা একটা বড় এক্সাম্পল হতে পারে ডাটা সায়েন্স আসলে কিভাবে কাজ করে বা ডাটা অ্যানালাইসিস কিভাবে কাজ করে। যেমন ধরেন আমরা যখন একই টপিক বা একই, অনেক সময় দেখা যায় একই মুভির রিলস গুলা আমাদের সামনে বারবার আসে, কারণ কি আমরা হচ্ছে প্রিভিয়াসলি হয়তো ওই রিলেটেড কোনো একটা ভিডিও আমরা হচ্ছে প্লে করছিলাম, বা ওই রিলেটেড কোনো কন্টেন্ট হচ্ছে আমরা দেখছিলাম, যার কারণে দেখবেন মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আমাদের কি করে প্রায় সময় সেম ক্যাটাগরি বা সেম টপিকের ভিডিও কন্টেন্ট আমাদের সাথে কিন্তু শেয়ার করে, অ্যাড আকারে আসে। ঠিক আছে, এগুলোকে আপনারা ফেস করছেন কিনা, মানে এটা কি খেয়াল করছেন কিনা আপনারা? জি জি অবশ্যই। হ্যাঁ, অনেক সময় আবার দেখা যায় যে ধরেন আপনি সার্চ করেন নাই গুগলে বা ফেসবুকে সার্চ করেন নাই, কিন্তু আপনার সামনে ওই আপনি হয়তো বন্ধু বান্ধবের সাথে ওই টপিকটা নিয়ে আলোচনা করছেন, ওইটা দেখতেছেন যে আপনার সোশ্যাল মিডিয়ায় ওই রিলেটেড কিছু কন্টেন্ট চলে আসছে। তো এটা তো অবাক করার মতোই বিষয় যে আমি তো এটা কোথাও সার্চ করি নাই, এই টপিকটাই কেন আমার সামনে আসলো। সো এই ধরনের ডিপ ডাটা নিয়ে যখন কাজ করি, তখন হচ্ছে ওইটাই অ্যাকচুয়ালি ডাটা সায়েন্স। ঠিক আছে, ওরা কি করে আমাদের কাছ থেকে আমাদের যে দৈনন্দিন যে অ্যাক্টিভিটি বা এইটা মোটামুটি সবই কি করে রেকর্ড রাখে ওদের কাছে আমাদের। কারণ আমরা যখন দেখবেন যখন কোনো অ্যাপস ডাউনলোড করি বা কোনো কিছু কোনো সিস্টেমে ঢুকি, ওরা কিন্তু আমাদের কাছে কি চায়, পারমিশন চায়, যে আমি ওদেরকে কি কি পারমিশন দেবো, আমি কি আমার কন্টাক্ট নাম্বারের পারমিশন দেবো কিনা, আমি কি আমার ভয়েস যে কথা বলতেছি এইটার কি পারমিশন দেবো কিনা, আমি কি আমার ক্যামেরার পারমিশন দেবো কিনা, এই জিনিসগুলা ওরা হচ্ছে পারমিশন চায়। তো যখন আপনি পারমিশনটা দিয়ে দেন, তখন হচ্ছে ওরা এই যে অ্যালগোরিদম বলেন, এই যে প্রোগ্রামের কথা বলেন, ওরা এই প্রোগ্রাম ইউজ করে বা অ্যালগোরিদম ইউজ করে কি করে ডাটাগুলোকে কালেক্ট করে। কালেক্ট করার পরে ওরা হচ্ছে এই ডাটাগুলোকে বিশ্লেষণ করে, আসলে এই ডাটা তো আমি পাইছি ওনার কাছ থেকে, এখন কোন ডাটাগুলো আমি হচ্ছে ওনাকে প্রেজেন্ট করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে ওরা প্রোগ্রামের মাধ্যমে বা অ্যালগরিদমের মাধ্যমে হচ্ছে বের করে, দেন হচ্ছে আমাদের কাছে প্রেজেন্ট করে। তো এই বিষয়গুলাই হচ্ছে আমরা মেনটেন করি ডাটা অ্যানালাইটিক্স বা ডাটা সায়েন্সের থ্রুতে। সো বেসিক্যালি এই ধরনের ডিপ কাজ যখন আসে, তখন হচ্ছে আপনার ডাটা সায়েন্সের ব্যাপারটা বেশি চলে আসে। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম যে দুইটাই খুবই কাছাকাছি, কিন্তু কিছু পার্থক্য থাকে। ঠিক আছে, যেটা যদি আমরা এই যে স্লাইডের দিকে তাকাই, সহজ করে বলতে গেলে ডাটা অ্যানালাইটিক্স হলো তথ্য বিশ্লেষণ প্রক্রিয়া, এবং ডাটা সায়েন্স হলো আরো বিস্তৃত একটি বিষয় যেখানে তথ্য বিশ্লেষণের পাশাপাশি নতুন কিছু শিখতে এবং আবিষ্কার করতে সাহায্য করে আর কি, এই টাইপের। ঠিক আছে, এখন যদি আমরা এইখানের উদাহরণটা, আমি তো একটা উদাহরণ দিলাম, এখানে আর একটা উদাহরণের কথা যদি বলি, এইটা দেখলে আপনারা আশা করি সবাই ডাটা সায়েন্স এবং ডাটা অ্যানালাইটিক্স এর বিষয়টা বুঝতে পারবেন। ধরেন আপনারা 10 জন বা 20 জন ফ্রেন্ড চাচ্ছেন যে আপনারা লাস্ট 1 মাস কোন কোন বইগুলো পড়ছেন এগুলোর একটা রেকর্ড রাখলেন, যে আমরা এত তারিখে এই বইগুলো পড়ছি। ঠিক আছে, বা এই টপিকের বইগুলো পড়ছি। ঠিক আছে, বা এটাও হইতে পারে যে আপনি কোন ক্যাটাগরির বইগুলো পড়ছেন, আপনি কি উপন্যাস পড়ছেন নাকি আপনি আপনার যে একাডেমিক বইগুলো আছে ওইগুলো পড়ছেন, আপনি ধরেন এইগুলো রেকর্ড রাখলেন। তো ফাইনালি মাস শেষে যখন আপনি দেখতে চাবেন যে আপনি কোন বই বেশি পড়ছেন আর কোন বই কম পড়ছেন, এইটা যখন আপনি বের করার যে প্রসেস, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডাটা অ্যানালাইটিক্স। ঠিক আছে, আপনি কি করলেন, একটা
ডাটার উপর অ্যানালাইসিস করে হচ্ছে আপনি বের করলেন আপনি কোন বই বেশি পড়ছেন বা কোন বই কম পড়ছেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে ডাটা সায়েন্সের ব্যাপারটা, আমার উদাহরণটা কি বোঝা যাচ্ছে, মানে বোঝা গেছে? জি। আহ আপনি কি আপনি যদি মানে বুঝে থাকেন সেক্ষেত্রে আপনি কি একটা এক্সাম্পল শেয়ার করতে পারেন? সাপোজ আমি তো একটা বইয়ের রেকর্ড বললাম, আপনি কি কোনো কিছু ধারণা করতে পারেন যে এইটাও তো হতে পারে, মানে আপনার আইডিয়া থেকে যদি পারেন। যেমন ক্লাসের অ্যাটেন্ডেন্স। রাইট, হ্যাঁ। আচ্ছা, আর কেউ কিছু শেয়ার করবেন বা বুঝতে পারছেন এরকম কোনো কিছু যে এইটাও হতে পারে? পরীক্ষার রেজাল্ট। রাইট, হ্যাঁ। আচ্ছা, এই সবগুলাই হচ্ছে আমাদের কাছে যেহেতু রেকর্ড থাকে, তো আমরা এখান থেকে অ্যানালাইসিস করে যে কোনো কিছু বের করতে পারি। যেমন ভাইয়া বললো হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স, তো অ্যাটেন্ডেন্স থেকে আমরা সহজেই অ্যানালাইসিস করে বের করতে পারি আমরা কতদিন মিস করছি, কতদিন অন টাইমে ক্লাসে আসছি। ঠিক আছে? আর আপু যেটা বললেন সেটা হচ্ছে পরীক্ষার রেজাল্ট। আমাদের তো সেমিস্টার ওয়াইজ থাকে, ফার্স্ট সেমিস্টারে কেমন রেজাল্ট করছি, সেকেন্ড সেমিস্টারে কেমন রেজাল্ট করছি, এগুলো চাইলে আমরা ইজিলি বের করতে পারি, বা কোন সাবজেক্টে আমরা কোন রেজাল্ট কেমন রেজাল্ট করছি এগুলা আমরা ডাটা অ্যানালাইটিক্স এর মাধ্যমে সহজেই বের করতে পারি। আচ্ছা, আর ডাটা সায়েন্সের যে বিষয়টা, এটা আপনাদের এক্সাম্পল থেকে যদি যাই, ভাইয়া যেটা বললো যে আমাদের ডাটা সায়েন্সটা হচ্ছে যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের, সো এইখানে কিছু বিশ্লেষণের কিছু ব্যাপার থাকে, কিছু প্রোগ্রামেটিক্যাল ব্যাপার থাকে। ঠিক আছে? মেশিন লার্নিং, এআই, এই রিলেটেড কিছু কাজ থাকে। ধরুন আপনার কাছে যে ডাটা আছে, ওই ডাটার উপর বেস করে, ওই ডাটার উপরে হচ্ছে আপনি কিছু ক্যালকুলেশন বা অ্যালগোরিদম ইউজ করে আপনি হচ্ছে একটা ভবিষ্যৎ পূর্বাভাস বা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আপনি হচ্ছে করতে পারেন। সাপোজ ধরেন আপনার কাছে 1 বছরের রেকর্ড আছে, আপনি 1 বছরে কতদিন, মানে আপনার টোটাল ক্লাসের রেকর্ডটা আছে আপনার পুরো 1 বছরের, আপনি ক্লাসে কোন দিন গেছেন, কিভাবে গেছেন, ঠিক আছে? এই সব রেকর্ড গুলো আছে। এখন তো আপনি যদি একটা প্রোগ্রাম রাইট করেন, প্রোগ্রাম তো বুঝেন রাইট, বা অ্যালগোরিদম, এগুলা কি নাম জি, শুনছেন এগুলো আপনারা? পড়া হয়েছে। হুম। আচ্ছা, আচ্ছা। তো এইগুলোর থ্রুতে হচ্ছে কি আমরা একটা বেটার রেজাল্ট পাই। তো আপনার কাছে যে ডাটা গুলো আছে, আপনি একটা প্রোগ্রাম লিখলেন যে আমি যেভাবে ক্লাস করতেছি এর ক্ষেত্রে আমার আসলে নেক্সট ভবিষ্যৎ কি, আমি কি আসলে পিছাই পড়তেছি, নাকি আমি রাইট ওয়েতে আছি বা রাইট ট্র্যাকে আছি, এই রিলেটেড সাপোজ আপনি একটা প্রোগ্রাম লিখলেন। দেন আপনি যখন কি করবেন, আপনার ডাটাটা দিবেন 1 বছরের, আহ 1 বছরের ডাটাটা যখন দিবেন, ও আপনাকে রেজাল্ট দিবে আপনার অ্যাটেন্ডেন্সের উপর বেস করে, আপনার পারফরমেন্সের উপর বেস করে আপনাকে একটা রেজাল্ট দিবে যে হ্যাঁ তুমি রাইট ট্র্যাকে আছো বা তুমি রং ট্র্যাকে আছো, এখন তোমার কি করা দরকার। এই ধরনের ধরেন কিছু ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎ কিছু পূর্বাভাস আপনাকে দিল যে তুমি যদি এইভাবে থাকো, এইভাবে ক্লাস কন্টিনিউ করতে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার সাকসেস রেট এত। ধরেন আপনি সাকসেস রেটটাই বের করতে চান, আমি যদি ক্লাস করি সেক্ষেত্রে আমার সাকসেস রেট এত হতে পারে। ঠিক আছে? এইটা যদি আপনি বের করতে চান প্রোগ্রাম ইউজ করে, সো এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে আপনার আলটিমেটলি ডাটা সায়েন্স। আপনার কিছু কালেক্টেড ডাটা নিয়ে আপনি হচ্ছে নেক্সট কি করতে চান বা কি করতে পারেন, এটার একটা পূর্বাভাস দেওয়া হচ্ছে আমরা ডাটা সায়েন্সের থ্রুতে করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা সহজ উদাহরণ যদি আমরা বলি, সেটা হচ্ছে ধরেন আপনার একটা বাগান আছে, বাগানে আপনি হচ্ছে এখানে ফুলের কথা বলছে, আপনি ধরেন ফলের কথা বললেন। ধরেন আপনার একটা আম বাগান আছে, ঠিক আছে? এখন আপনি চাইতেছেন যে কোন মাসে আমটা হয়, বা আপনার ধরেন একটা 12 মাস ফল হয়, এরকম একটা বাগান আছে। ঠিক আছে? তো আপনি যদি বের করতে চান যে আমার বাগানে সবচেয়ে বেশি ফল কোনটা হয় বা কোন মাসে ফল আমার বেশি আসে, এটা যদি বের করতে চান বা এইটা বের করার যে ওয়ে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডাটা অ্যানালিটিক্স। ঠিক আছে?
আপনার কাছে যেহেতু আপনি এই রেকর্ডটা চাচ্ছেন যে আপনার কোন মাসে সবচেয়ে বেশি ফল আসে বা ফুল আসে, ঠিক আছে, এটা যদি আপনি বের করতে চান, সো সো অবভিয়াসলি আপনার হচ্ছে 12 মাসের একটা রেকর্ড থাকবে। তো রেকর্ডের উপর বেস করে আপনি যখন ওইখানে অ্যানালাইসিস করবেন, আপনি যখন রেকর্ড দেখবেন, ঠিক আছে, তখন তো আমরা ইজিলি বের করতে পারি যে আমাদের কোন মাসে সবচেয়ে ফল বা ফুল বেশি আসছে। বা চিন্তা করেন যদি সেলের কথা বলি আমরা, সুপার শপের কথা বা ই কমার্সের কথা যদি বলি, সেক্ষেত্রে দেখা যায় আমরা এই যে কিন্তু ইজিলি বের করতে পারি অ্যানালাইসিসের থ্রুতে। আমাদের কাছে যদি আমাদের প্রিভিয়াস ডাটা রেকর্ড থাকে, তো আমরা কিন্তু ইজিলি বের করতে পারি যে আমার এই মাসে সেল হয়েছিল এত, আমার সবচেয়ে বেশি সেল হয়েছিল কোন মাসে। এটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার ডাটা অ্যানালাইটিক্স। আচ্ছা, এবার হচ্ছে ডাটা সায়েন্সের যে ব্যাপারটা, ডাটা সায়েন্সের ব্যাপার আসলেই হচ্ছে আপনার এআই, মেশিন লার্নিং, প্রোগ্রাম, এই জিনিসগুলা চলে আসে। ঠিক আছে, এখন আপনার কাছে যেহেতু আপনার ডাটা আছে, তো আপনি যাচ্ছেন সেলের ব্যাপারটা যদি বলি, যে ধরেন আপনার এই মাসে সেল হয়েছে এই এত টাকা, এখন আপনি যদি চান যে আপনার সেলকে আরো গ্রো করতে হবে বা আরো বাড়াতে হবে, সেক্ষেত্রে আপনার হচ্ছে কিছু ট্যাকটিস বা কিছু জিনিস হচ্ছে আপনাকে ফলো করতে হবে। তো এই যে জিনিসটা যে কি অ্যাকচুয়ালি আপনি ফলো করবেন, এই রেজাল্টটা যে আপনি বের করার ওয়ে, এইটাই হচ্ছে ডাটা সায়েন্স। ঠিক আছে, সাপোজ আপনাকে একটা প্রোগ্রাম বানাইতে হবে যে আমার 1 বছরের সেলস রেকর্ড এত, আমার টার্গেট হচ্ছে এত। হুম, তো এক্ষেত্রে আমি কি করতে পারি? তো এইরকম যদি একটা প্রোগ্রাম লেখেন বা অ্যালগরিদম আপনি বানান, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই যে ডাটা সায়েন্সের বিষয়টা চলে আসে, রাইট? আচ্ছা, সো ডাটা অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে বা ডাটা সায়েন্সের ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা থাকে। তো এটা আমরা কখন করি? ধরেন আপনার একটা বিজনেস আছে, হ্যাঁ, বিজনেসের ব্যাপারটাই কিন্তু চলে আসে আলটিমেটলি। কারণ কি, এখন বর্তমান বিশ্ব হচ্ছে পুরোটাই ডাটার উপর বেস করে, রাইট? আমরা যাই করি সবই ডাটা কেন্দ্রিক। মানে আমরা এখন প্রতিনিয়ত যেটাই করি সবকিছু ডাটা কেন্দ্রিক। কারণ আমরা পুরাপুরি টেকনোলজিক্যাল, মানে টেকনোলজির সাথে হচ্ছে পুরা জড়িত। তো আমাদের দৈনন্দিন যত কাজকর্ম যাই আছে সব কিন্তু দেখবেন কোনো না কোনো ওয়েতে রেকর্ড থাকে। ধরেন আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা কি করি, ক্লাসে যাই। ক্লাসে অনেক সময় দেখা যায় যে আমাদের ফিঙ্গারপ্রিন্টের থ্রুতেও দিতে হয়, ঠিক আছে, বা অন্য কোনো ওয়েতে রেকর্ড থাকে, খাতায় রেকর্ড থাকে। সো ব্যাপারটা কি চলে আসলো, আমাদের ডাটা নিয়েই শুরু, আমাদের দিনটাই হচ্ছে ডাটা নিয়ে শুরু। তারপরে ধরেন আপনার অ্যাটেন্ডেন্স আসলো, আপনি কোন ক্লাসে অ্যাটেন্ড ছিলেন, কোন ক্লাসে ছিলেন না, এটাও কিন্তু আলটিমেটলি ডাটা। এরপরে কি করলাম, আমাদের ক্লাস শেষ হইলো, শেষ হওয়ার পরে আমরা কি করলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, আড্ডা দেওয়ার পরে আমরা কি করলাম, ওইটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলাম। সো দেখেন আমরা কিন্তু আলটিমেটলি সবকিছু ডাটা কেন্দ্রিক, আমাদের আমাদের আলটিমেটলি সবকিছুই ডাটা কেন্দ্রিক। এটা কি বুঝতেছেন কিনা বা ফিল করেন কিনা? জি অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, তো ডাটা অ্যানালিটিক্স বা ডাটা সায়েন্সের মেইন সুবিধা যারা ভোগ করে এটা হচ্ছে যাদের বিজনেস আছে, ঠিক আছে। ধরেন আপনি ই কমার্সে যাওয়ার পরে আপনি হচ্ছে কি করলেন, অর্ডার করতে যান, কোন একটা প্রোডাক্ট দেখলেন, দেখার পরে হচ্ছে আপনি এখানে অর্ডার করেন, কোন প্রোডাক্টে বেশি ঘুরেন, কোন ক্যাটাগরির প্রোডাক্ট বেশি ঘুরেন, এই সব ডাটা কিন্তু ওরা স্টোর করে। ই কমার্সে যখন যাই বা কোনো সোশ্যাল মিডিয়ায় যখন যাই, আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছেন, কোন থ্রুতে যাচ্ছেন, কোন লিঙ্কের থ্রুতে যাচ্ছেন, ঠিক আছে, এই সব ডাটা কিন্তু ওরা স্টোর করে। সো ই কমার্সের যে ব্যাপারটা বললাম সেটা হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল দিই, মাঝে মধ্যেই দেখবেন কিন্তু আপনাদের অনেক ই কমার্স থেকে ফোন দেয় যে স্যার আপনি কিন্তু আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে অ্যাড টু কার্ট করছেন, কিন্তু আপনি অর্ডারটা কমপ্লিট করেন নাই। এই ধরনের অনেক সময় কিন্তু দেখবেন ফোন আসে। তো এই ডাটাটা ওরা কোথায় পেলো অ্যাকচুয়ালি? এইটা কিন্তু ওদের যে বিজনেস, ওইখানে কিছু অ্যালগরিদম হইতে পারে, কিছু প্রোগ্রামের ব্যাপার হইতে পারে, এইগুলো ওরা সেট করে দেয় যে যখন আমাদের এখানে কেউ আসবে, হ্যাঁ, আমাদের ব্যবসার বর্তমান কারেন্ট পরিস্থিতি কি আছে না আছে, বা যখন কেউ আসবে ওই
আসার পরে কি করলো না করলো, এই সব রেকর্ড গুলা কিন্তু ওদের কাছে থাকে, যারা বিজনেস ওনার হয় বা কোনো সিস্টেমের ওনার হয়, রাইট? এই ধরনের অনেক কিছু ফেস করছেন না? মাঝে মধ্যে কল আসে যে স্যার আপনি অ্যাপ্রোকেট করছেন কিন্তু অর্ডারটা করেন নাই, এই ধরনের কিছু কি ফেস করছেন আপনারা কখনো? জি হ্যাঁ, তো এই ডাটাগুলা হচ্ছে ওরা আমাদের কাছ থেকে নেয়, ঠিক আছে? নেক্সট স্টেপটা যদি দেখেন বা পয়েন্টটা যদি দেখেন, কাস্টমার এঙ্গেজমেন্ট। কাস্টমার এঙ্গেজমেন্ট বলতে হচ্ছে যারা ক্রেতা, ওরা আসলে ওর সিস্টেমে গিয়ে বা ওর এখানে কিভাবে আচরণটা করতেছে বা কি কি কাজ করতেছে, এই সব কিছু হচ্ছে ও কিন্তু দেখতে পারে। যারা বিজনেসের ওনার থাকে, ওনারা কিন্তু চাইলেই আমাদের অ্যাক্টিভিটি কি, আমাদের ফুটপ্রিন্ট যেটা বলি, যে আমরা একটা সিস্টেমে ঢোকার পরে আমরা কি কি করলাম না করলাম, এগুলো কিন্তু সবই রেকর্ড থাকে। সো এই রেকর্ডের উপর বেস করেই কিন্তু আলটিমেটলি ওরা আমাদের অনেক কিছু আমাদের অফার করে। এই যে যেমন এর পরের পয়েন্টটা, মার্কেটিং। সো ওরা যদি আমাদের রেকর্ড যদি ওদের কাছে সব থাকে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটিং করা খুবই ইজি। আর মার্কেটিং কিন্তু আগে আমরা কি দেখতাম, লিফলেট বিতরণ করতো বা অনেক প্রচার প্রচারণা করতো, বিলবোর্ড টানাইতো, ঠিক আছে? তো এখন কিন্তু আর মার্কেটিংটা ওই পর্যায়ে নাই। এখন সব মার্কেটিং কি আপনার ফোনের থ্রুতে বা এসএমএস এর থ্রুতে হইতে পারে, ফোন কলের থ্রুতে হইতে পারে, তারপরে বিভিন্ন ধরনের অ্যাড এর থ্রুতে হইতে পারে। আমরা প্রায় দেখি, ধরেন আপনি যদি গ্রামীণ সিম চালান বা রবি সিম, মানে যে কোনো ধরনের সিম, আপনার কিন্তু প্রায় মেসেজ আসে আপনার রবি সিমে এই অফার, আপনার ইন্টারনেট প্যাকেজে এই অফার, ঠিক আছে? এই ধরনের কিন্তু অফার আসতেই থাকে। কারণ কি, আমাদের সব ধরনের ডাটা ওদের কাছে আছে। এই ডাটার উপর বেস করেই হচ্ছে আমাদের সাথে ওরা মার্কেটিং করতেছে। এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা, এইটা আরো বেটার ওয়েতে করার মাধ্যমই হচ্ছে ডাটা অ্যানালাইটিক্স এবং হচ্ছে ডাটা সায়েন্স, ঠিক আছে? বুঝতে পারছেন? জি আচ্ছা, এখন আমরা তো অনেক সুবিধা দেখলাম যে বিজনেসের গ্রোথ ভালো করা যায়, কাস্টমারের অ্যাক্টিভিটি দেখতে পারি, মার্কেটিংটা বেটার করা যায়, অপটিমাইজেশন মানে ব্যবসার কার্যক্রম আরো বাড়াতে পারি কিভাবে, ঠিক আছে, নতুন উদ্ভাবন করতে পারি কিভাবে, ঠিক আছে? এই ধরনের ডিসিশন আমরা হচ্ছে ডাটা অ্যানালাইটিক্স এবং ডাটা সায়েন্সের থ্রুতে নিতে পারি। এখন ডাটা অ্যানালাইটিক্স এর যে শুধু সুবিধাই আছে, অসুবিধা নাই এমন না, ঠিক আছে? এই দুইটার আবার অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। আপনি চাইলেই ধরেন ডাটা অ্যানালাইসিস বা ডাটা অ্যানালাইটিক্স করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার অনেক কিছু এনশিওর করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টা আছে, ডাটার কোয়ালিটি। সো দেখেন, যারা হচ্ছে এই যে আমাদের সোশ্যাল মিডিয়াটা বানাইছে, হ্যাঁ, ওরা কিন্তু যে সব ডাটা নিয়ে কাজ করে তা না। আমাদের সব ডাটা নিয়ে কাজ করে এমন না। ওরা কিন্তু আমাদের কাছ থেকে যে ডাটাটা পায়, এই ডাটার কোয়ালিটিটা কিন্তু আগে এনশিওর করতে হবে। আপনি যখন কোনো একটা বেটার রেজাল্ট মানে পেতে চাবেন কোনো একটা ডেটার উপর বেস করে, সেক্ষেত্রে আপনার অবশ্যই এনশিওর করতে হবে আপনার ডাটার কোয়ালিটি বা ডাটার মান ঠিক আছে কিনা, ঠিক আছে? সো ডাটার মান যদি ঠিক না থাকে, হ্যাঁ, তাইলে কিন্তু আপনি অ্যাকুরেট রেজাল্টটা পাবেন না। সো ডাটার কোয়ালিটিটা মেইনটেইন করা ডাটা অ্যানালাইটিক্স বা ডাটা সায়েন্সের ক্ষেত্রে এইটা কিন্তু একটু টাফ ব্যাপার, ঠিক আছে? আপনি যেকোনো জায়গা থেকে, ধরেন আপনি আহ অনেক সময় দেখবেন কি, আমি সোশ্যাল মিডিয়ার ব্যাপারটাই আবার যাই, অনেক সময় দেখবেন কি যে আহ একটা পেজ আছে, আপনার কোনো ফ্রেন্ড বা কেউ বললো কি যে এইটাই আমার হচ্ছে 1000 লাইক লাগবে। তো এখন এখানে তো অনেক সময় দেখা যায় যে ফলস লাইক বাড়ানো যায় বা ফলস সাবস্ক্রিপশন কিন্তু বাড়ানো যায়। তো এখানে কিন্তু কি হইলো, ডাটার কোয়ালিটি ঠিক থাকলো না, আপনার অ্যাকুরেট যারা অডিয়েন্স ওরা কিন্তু আসলো না। এখানে কারা আসলো, কিছু ডাটা আসলো আপনার কাছে, যেটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং এটা ম্যানেজ করা, ঠিক আছে? আর আরো যদি সহজ ভাষায় বলি ডাটার কোয়ালিটির ব্যাপারে, সেটা হচ্ছে, ধরেন আপনি আপনাদের ক্লাসের আহ ধরেন আহ আপনাদের কথাই বলেন, ধরলাম যে পলিটেকনিকে যারা আছে তাদের স্টুডেন্ট লিস্টটা আপনি করলেন, ঠিক আছে? এখন সামহাউ আপনার ওই রেকর্ডের ভিতরে কিছু ডাটা চলে আসলো ক্লাস 10 এর,
ক্লাস 1-এর, ক্লাস 5-এর, কিন্তু আপনার টার্গেটটা কি ছিল? আপনার টার্গেট ছিল হচ্ছে শুধুমাত্র পলিটেকনিকের যারা, আমি তাদের একটা রেকর্ড চাই, বানাতে চাই। এখন সামহাউ কোনো একটা সমস্যার কারণে ওইখানে ধরেন আপনার অন্য রেকর্ড চলে আসলো, তার মানে কি হলো? আপনার ডাটা কোয়ালিটি ঠিক থাকলো না, এখানে হ্যাম্পার হলো ডাটার কোয়ালিটি। হ্যাঁ, তো যখন আপনি ডাটা অ্যানালাইটিক্স করতে যাবেন বা ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে যাবেন, এই যে যেমন ব্যাপারটা ধরেন ওয়েদারের যে ব্যাপারটা বলতেছিলাম, যখন আপনি কোনো একটা পূর্বাভাস দিতে চাবেন যে আগামীকাল বৃষ্টি হইতে পারে বা আগামী 10 দিন বৃষ্টি হইতে পারে, সো এইখান থেকে কিন্তু আপনার পারিপার্শ্বিক যে আবহাওয়ার যে ডাটাগুলা, এটা তো মাপার একটা প্যারামিটার থাকে। এটা আসলে যারা এই ধরনের কাজ করে ওরা আসলে বেটার বলতে পারবে যে প্যারামিটার কি কি থাকে। তো ওরা কিন্তু অ্যাকচুয়ালি কি করে, ডাটাটা কালেক্ট করে। তো ওরা যদি ভুলভাল মাঝে মধ্যে কোনো ডাটা কালেক্ট করে, তখন কি হয়, ওরা যেটা ভবিষ্যৎবাণী করে ওটা কিন্তু ঠিক থাকে না। মাঝে মধ্যেই দেখি আমাদের আবহাওয়া অফিস থেকে বলে যে কালকে বৃষ্টি হইতে পারে, কিন্তু বৃষ্টি আলটিমেটলি হয় না। তো এটার মেইন কারণ হচ্ছে এই যে ডাটার কোয়ালিটি ঠিক থাকে না। ওরা ডাটা যে কালেক্টটা করলো, ওইটা আসলে অ্যাকুরেট ডাটা ওরা কালেক্ট করতে পারে নাই। যদি অ্যাকুরেট ডাটা 80% বা 90% ঠিক থাকতো ডাটার কোয়ালিটি, সেক্ষেত্রে দেখা যেত ওদের যে ভবিষ্যৎবাণী বা রেজাল্ট যেটা ওরা দিতে চাচ্ছে, ওইটা মানে আপনার ফুলফিল হইতো। ঠিক আছে? আচ্ছা, এরপরের ব্যাপারটা যদি গোপনীয়তা বা আমাদের যে প্রাইভেসির যে ব্যাপারটা থাকে, হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক প্রাইভেট ডাটা অনেকের কাছে চলে যায়, বা আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলা হচ্ছে হ্যাক হয়ে যায়। হ্যাঁ, তো এইগুলার পিছনে কিন্তু আপনার এই যে ডাটা অ্যানালাইটিক্স বা ডাটা সায়েন্স, হ্যাঁ, এইটা কিন্তু মোটামুটি অনেকটাই আসলে দায়ী বা কারণ যেটা বলতে পারেন। ঠিক আছে, কারণ আলটিমেটলি যেহেতু আমাদের সব ডাটা, ইউজারের সব ডাটা হচ্ছে আপনার ডাটা অ্যানালাইটিক্স বা ডাটা সায়েন্সের থ্রুতে রেকর্ড করা থাকে, তো এই ডাটাটার গোপনীয়তা নিশ্চিত করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, তো এইখানে গোপনীয়তার বিষয়টা হচ্ছে মাঝে মধ্যে মেনটেন করা খুবই টাফ। যদি ফুলফিল ভাবে মেনটেন করতে পারতো তাহলে কিন্তু কখনোই কারো অ্যাকাউন্ট হ্যাক হইতো না। ঠিক আছে, আবার ধরেন এই যে মাঝে মধ্যে আমরা দেখি যে বিকাশের সমস্যা হয়, বিকাশে ফোন দিয়ে পিন নাম্বার দিয়ে একটা পিন নাম্বার বললেই হচ্ছে আপনার টাকা চলে যায় অন্য অ্যাকাউন্টে। এই যে ধরেন যে ফ্রড যে জিনিসগুলা হচ্ছে, এই জিনিসগুলা হচ্ছে আপনার যে সেনসিটিভ ডাটা বা আপনার গোপনীয় যে ডাটাগুলা, এইগুলার প্রপার মানে গোপনীয়তা রক্ষা না করার কারণেই হচ্ছে এই ধরনের সমস্যাগুলা ফেস করে মানুষ। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই ডাটা কালেকশনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা কোন জায়গা থেকে ডাটাগুলা কালেক্ট করতেছি। আপনার যদি সোর্স ঠিক না থাকে, ঠিক আছে, আপনি যদি ফ্রড কারো কাছ থেকে ডাটা নেন, সেক্ষেত্রে কিন্তু মানে ডাটা কালেকশনের যে ব্যাপারটা আপনার এটাকে এনশিওর করতে হবে যে আপনি সঠিক জায়গা থেকে ডাটাটা নিচ্ছেন। হ্যাঁ, ধরেন আপনাদের কথাই যদি আমি বলি যে আপনারা যে ক্লাসে পড়তেছেন ওই ক্লাসের রেকর্ড গুলা দরকার। হ্যাঁ, এখন আপনি হয়তো সামহাউ এটা আপনার কোনো ফ্রেন্ডের দায়িত্ব দিলেন যে বন্ধু তুমি হচ্ছে এই আমাদের যে টোটাল রেকর্ডটা আছে এটা তুমি হচ্ছে আমাকে দাও। এখন আপনার বন্ধু কি করলো, ও ধরেন আপনি টাইম দিলেন 2 দিন, ও ধরেন 2 দিন অলরেডি শেষ, ও কি করলো, নর্মাল একটা এক্সেল বানাইলো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আমাকে, একটা এক্সেল বানাইলো, এখানে কিছু রেকর্ড দিল আপনাকে। ঠিক আছে, যেটা হচ্ছে আপনার অ্যাকুরেট ডাটা নাই, এখানে কিছু ভুলভাল ডাটা আছে। সো আপনাকে অবশ্যই আপনার সোর্স বা আপনার ডাটার যে উৎস, এইটা অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে। আর যেটা এনশিওর করাটা হচ্ছে খুবই টাফ এখানে, কারণ আমরা দেখা যায় যখন এইরকম ডাটা নিয়ে কাজ করতে থাকি তখন পারিপার্শ্বিক আরো ডাটা কিন্তু চলে আসে। হ্যাঁ, তো এই আমাদের ডাটা সোর্সটাকে হচ্ছে এনশিওর করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা। দক্ষ ডাটা ডাটা অ্যানালিস্ট বা ডাটা সায়েন্টিস্ট, এদের অভাবটা কিন্তু আমাদের দেশে অনেক সময় হয়ে থাকে। রিসেন্টলি হচ্ছে আমরা অনেক রিকভার করতেছি, কারণ আমাদের দেশে অনেক এক্সপার্ট এখন বের হচ্ছে। ঠিক আছে,
আপনারা অনেকেই আছেন পলিটেকনিকে, আপনারা ভবিষ্যতে আরো বেটার কাজ করবেন। তো আমরা দেখতেছি যে আমাদের যে এই যে টেকনোলজিক্যাল দিক দিয়ে আমাদের যে ইমপ্রুভমেন্ট, এটা আসলে দিন দিন আগাচ্ছে অনেক। সো মাঝে মধ্যে দেখা যায় যখন ডাটা নিয়ে কাজ করতে যাবেন, তখন হচ্ছে প্রপার সোর্স বা দক্ষ মানুষের অভাব আমরা অনেক সময় ফেস করি। ধরেন যারা ব্যবসা করতেছে তাদের হচ্ছে অনেকে দেখবেন যে ফেসবুক পেজের থ্রুতে বিজনেস করে। হ্যাঁ, তো পেজের থ্রুতে বিজনেস করলে কি থাকে, ওনার কাছে হয়তো খাতা কলমে কিছু রেকর্ড থাকে, কিন্তু একটা সিস্টেমে ডাটা থাকে না ওইখানে। ওই একটা সমস্যা কি হয়, ধরেন খাতা কলমে থাকলে খাতা হারাই যেতে পারে, বা খাতা চুরি হয়ে যেতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, ড্যামেজ হতে পারে। কিন্তু আপনি যদি একটা সিস্টেমের থ্রুতে ডাটা রাখেন, ওইটা কিন্তু হারানোর ভয় একটু কম। হ্যাঁ, আর আপনি যদি এটা নেটওয়ার্কের থ্রুতে চিন্তা করেন, হুম, আপনি যদি এটা ক্লাউড বেস চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু এই ডাটাটা আপনার কখনোই হারানোর কোনো চান্স নাই। এটা কিন্তু আপনার নিজস্ব ডাটাবেজে স্টোর করা থাকবে একটা সিস্টেমের থ্রুতে। হ্যাঁ, তো এই যে যে সিস্টেমের থ্রুতে একজন বিজনেসম্যান কিন্তু এটা বুঝবে না। এটা কে করবে? এইটা হচ্ছে একজন ডাটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্টিস্ট যারা, ওনারা কিন্তু এইটা কিছু প্রোগ্রাম তৈরি করে এইগুলাকে স্টোর করার একটা ওয়ে করে দেবে। হ্যাঁ, তো একজন বিজনেসম্যান চাইলেই কিন্তু উনি এইগুলা করতে পারবে না। সো এর জন্য কি দরকার? ওনার একজন দক্ষ লোক দরকার। সো দেখা যায় মাঝে মধ্যে এর অভাবে হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক বিজনেস ডাউন হয়ে যায়, বা ওনারা হয়তো সিস্টেমেটিক্যালি আসতে পারে না। ঠিক আছে? সো দক্ষ যে লোকগুলা, প্রযুক্তিগত দক্ষতা যাদের বেশি, এই ধরনের লোকের অভাব মাঝে মধ্যে হচ্ছে ফেস করা লাগে ডাটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্স নিয়ে কাজ করার ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে আসলে কোন কোন সেক্টরে এই যে আমরা এত সময় যে ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালাইটিক্স নিয়ে যে কথাবার্তা বললাম, আমাদের আসলে এইটা করলে আমাদের লাভ কি? হ্যাঁ, বা আমরা কোন কোন সেক্টরে হচ্ছে আমাদের ইনভলভমেন্ট বাড়বে, বা আমরা কোন কোন সেক্টরে হচ্ছে কাজটা করব। এটা যেমন ধরেন ব্যাংকিং বা ফাইন্যান্স হতে পারে। ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে এটা মেইন। আপনার যেখানেই ধরেন লেনদেনের ব্যাপার আসে, ওইখানে ডাটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে হবে, এটা মাস্ট। ঠিক আছে? কারণ আপনার কতগুলো অ্যাকাউন্ট আছে, কোন অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা আছে, কোন অ্যাকাউন্ট থেকে কোথায় ট্রানজেকশন হচ্ছে, আপনার ট্রানজেকশন হিস্ট্রি গুলা। ঠিক আছে? এই জিনিসগুলা রেকর্ড রাখার জন্য, বিশ্লেষণ করার জন্য, আসলেই আপনি টাকা যে অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছেন এটা কি ঠিক কিনা, ঠিক আছে, আপনি কি ফ্রড কিনা, ঠিক আছে, রিস্ক আছে, কোন রিস্ক আছে কিনা ডাটার ভিতরে। আপনি যে কাজটা করতেছেন ব্যাংকিং ক্ষেত্রে, সিকিউরিটির ব্যাপারটা খুবই টাফ, মানে খুবই হাই প্রায়োরিটি দেয়া হয়, কারণ আমরা তো এখন সবকিছু কি করি, অ্যাপস এর থ্রুতে করি। তো এইখানে সিকিউরিটির ব্যাপারটা, ফ্রড এর ব্যাপারটা, ঠিক আছে, এইগুলা কিন্তু খুবই আপনার দরকারি। আর আপনারা এটা খুব ভালো করেই বুঝতেছেন যে ব্যাংকিং ক্ষেত্রে এই ডাটা নিয়ে কাজ করাটা কতটা গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যেই আমরা দেখি যে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে অনেক সময় অনেক কিছু গায়েব হয়ে যায়। ঠিক আছে? এটা কিন্তু এই সব জায়গাটায় কিন্তু আমাদের একটা বড় ফেসিলিটি আছে। যদি আমরা ডাটা সায়েন্টিস্ট হই, বা ডাটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্স নিয়ে কাজ করি, সেক্ষেত্রে ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ব্যাপক ফেসিলিটি আমরা পাবো। আচ্ছা, এরপরে যদি বলি টেলিকমিউনিকেশন, তারপর হচ্ছে রিটেল ও ই কমার্স এর কথা তো নরমালি চলে আসে। হ্যাঁ, আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে সেলের যে ব্যাপারটা, আপনি কি পছন্দ করেন কি পছন্দ করেন না, এই জিনিসগুলোর ক্ষেত্রে হচ্ছে যখন আপনি কাজ করতে চাবেন, আপনি তো আর এক জায়গায় বসে থাকবেন না। যে যারা সেলার, মানে যারা সেল করে, ওরা কিন্তু একটা জায়গায় বসে থাকে না যে আমি হচ্ছে খালি সেল করব, আমার এই মাসের টার্গেট তো, এই মাসের টার্গেট তো। এই যে শুধু যে সেল করে তা না, ওরা কিন্তু আস্তে আস্তে কি করে ওদের প্রোডাক্ট বাড়ায়। ঠিক আছে? ওদের হচ্ছে এখন এই সিজনে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে হবে, নেক্সট সিজনে কোনটা নিয়ে কাজ করতে হবে, এই জিনিসগুলো গবেষণার জন্য কিন্তু ওদের কিছু লোক দরকার। তো এই যে যে আমাদের একটা সেক্টর বর্তমানে তৈরি হয়েছে, আমাদের বর্তমান যে ই কমার্স মার্কেট, এটা কিন্তু হিউজ। এখন আমাদের কোনো, মানে মোস্ট অফ দ্য বিজনেস হচ্ছে আপনার ই কমার্স কেন্দ্রিক। হ্যাঁ,
তো আপনি সবকিছুই এখন দেখবেন অনেক বড় বড় কোম্পানি যাদের হচ্ছে অনলাইন শপ আছে, যেখান থেকে আপনি সহজেই কেনাকাটা করতে পারেন। সো এই ধরনের কাজগুলো যাতে বিজনেসের আরো গ্রোথ বাড়ানোর ক্ষেত্রে যারা সেলার তারা কি করে, তারা হচ্ছে যারা এই ধরনের ডাটা নিয়ে কাজ করে বা এই ধরনের প্রোগ্রাম যারা বানায় তাদের সাথে কথা বলে বা তাদের হায়ার করে। সো এইখানে কিন্তু আমাদের একটা অনেক বড় অপরচুনিটি আছে, ঠিক আছে। আবার রিসেন্টলি দেখেন আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে, সরকারি অনেক অনেক ক্ষেত্রে, যেমন আমাদের রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের এই ধরনের অনেক যত ধরনের সেবা আছে, ধরুন আমাদের এনআইডি গুলা সবই সবই তো আপনার ডিজিটালাইজেশন হয়ে গেছে, ঠিক আছে। তো আপনার স্বাস্থ্য সেবার কথা যেটা বললাম, এখন কিন্তু খুবই প্রযুক্তিগত দিক থেকে আমরা আগানো। আমরা যাই একটা মেশিনের ভিতরে আমাদের দেয়, আমাদের পুরা ডাটা, শারীরিক যত ডাটা আছে সবকিছু নিয়ে গবেষণা করেই হচ্ছে আমাদের একটা রেজাল্ট যে ওনার সমস্যা এইটা। সো আলটিমেটলি দেখেন আমাদের আশেপাশে যাই আছে সবই যেহেতু ডাটা কেন্দ্রিক, তো আমরা যদি এই রিলেটেড পড়াশোনা করি বা আমরা যদি ডাটা অ্যানালাইটিক্স বা ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করি, আমাদের কিন্তু সম্ভাবনার কোনো শেষ নেই, ঠিক আছে। আর বর্তমান যুগটাই হচ্ছে আইটি রিলেটেড, সবাই প্রযুক্তিগত দিক থেকে আগাইতে চায়, যারা যত প্রযুক্তির দিক থেকে আগানো তারাই তত উন্নত, ঠিক আছে। তো এখন আইটি সেক্টরের মানে বা এই প্রযুক্তিগত দিক থেকে যারা যত বেশি আগানো তারাই উন্নত, যেটা বলতেছিলাম আর কি। সো এখানে কিন্তু আমাদের একটা বড় স্কোপ থাকে। সো বেসিক্যালি আমাদের টপিক আজকে ডাটা সায়েন্স আর হচ্ছে ডাটা অ্যানালাইটিক্স এর যে বিষয়টা আমি বুঝাইলাম। সো আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের এখানে আসলে আমরা কি কি ওয়েতে করতে পারি, এর করার পিছনে আমাদের কারণ কি, করার ফলে আমাদের হচ্ছে আমরা কি গোল অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে, আমাদের কি কি ফ্যাসিলিটি আমরা ভবিষ্যতে পাবো, এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা মোটামুটি আমি কভার করার ট্রাই করতে পারছি। সো আপনাদের যদি এন্ড থেকে কোনো কোশ্চেন থাকে, এটা আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে? হ্যালো। আহ যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমরা চাইলে আলোচনা করতে পারি, বা আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। ওকে, কারো মনে হয় কোনো এরকম ভাবে কোয়েশ্চেন নাই। আচ্ছা, সো আমরা আজকে শেষ করতে পারি। সো অনেক ধন্যবাদ আপনাকে। আজকে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর আমরা দীর্ঘায়িত করব না। আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আর দীর্ঘায়িত এমনিও করা উচিত হবে না। সো যদি আমি আবারও বলতে চাই, কেউ কোনো টপিক মিস করে যায়, আমরা তাহলে ড্যাশবোর্ড থেকে রেকর্ড অপশনে যে মানে ক্লাসেস অপশনে যে রেকর্ড গুলো দেখতে পারবো। সো আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আর ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুভরাত্রি সবাইকে। জি, থ্যাংক ইউ আপু, আপনাকেও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। থ্যাংক ইউ সাইদ ভাই আপনাকেও। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সবাইকে। শুভরাত্রি সবাই। শুভরাত্রি।